এটা হলো NH 48 টোল, যেটা আজমের এক্সপ্রেসওয়ের আবার একটা নতুন ফার্স্ট টোল এখান থেকে স্টার্ট হয়। এই ট্রিপটা এখান হচ্ছে থেকে আমাদের বাসগুলো পুষ্কর আসে। যাত্রা। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জয়পুর এখানে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না বাস আসছে। বাস আসলে আমরা এখান উঠে পড়তে থেকেই হবে, বাস এরকম কোনো ধরবো। নেই রিজার্ভেশন করে ওঠো। রিজার্ভেশন করে ওঠাও যায়, এখান থেকে থ্রু কস্ট রিজার্ভেশন করে ওঠা যায়। আমি এখান রিজার্ভেশন করে থেকেই বাস উঠতে গেলে ধরবো। এখান বাস থেকে ধরবো আজমেরের জন্য, বাস স্টপ অব্দি যেতে হবে। কারণ তো ডাইরেক্ট বাস কোনো স্টপ বাস মেন বাস পুষ্কর স্ট্যান্ড যায় না, যেখানে যেরকম আজমেরের থ্রুতেই যেতে হয়। ডিপো থাকে, ডিপো থেকে রিজার্ভেশন করা যায়। বাট এমনি নর্মালি আজমেরের জন্য বাস আসতেই থাকে। তো আমি যতদূর ইনফরমেশন কালেক্ট করেছি, উঠলেই কোনো একটা বাসে আজমের যেটা যাবে সেখান থেকে উঠে আজমের থেকে পুষ্কর অটোতে বা বাসে যাওয়া যায়। আজমের থেকে বেশি কোনো রাস্তা নয়, হার্ডলি বাস 15 থেকে 20 মিনিট লাগে আজমের থেকে পুষ্কর। ওখানে অলরেডি এখান থেকে আজমেরের ডিস্টেন্স 110-20 কিলোমিটার মতন। ট্রাভেল করছি, তো 3-4 ঘন্টা লাগে এখান থেকে যেতে। সুবিধা হয় অনেক। দেখি কখন বাস আছে, বাস আসলে উঠবো। 500 টাকা থেকে শুরু করে ওই কাছে 2000 টাকা। তো এটা হলো আমাদের আজমেরের আমরা টিকিট। বাসে উঠে গেছি, 145 টাকা ভাড়া, 145 টাকা ভাড়া আজমেরের জন্য। এট লাস্ট আমরা বাস পেয়ে গেছি। তো যেটা বলছিলাম, আমরা ম্যাট প্যাকার্সের সাথে রুম বুক করেছি। আমার পার ডে ভাড়া পড়েছে 614 টাকা। যেহেতু এই রুমগুলো সোলো ট্রাভেলারদের জন্য, এই রুমগুলো শেয়ারিং হয় বেসিক্যালি, 4 শেয়ারিং, 6 শেয়ারিং, 2 শেয়ারিং। সিঙ্গেল রুমের ভাড়া 2000 রুপিস। যদি কেউ নেয় বা যদি কখনো যায় তো আপনারা জেনে রাখুন, সিঙ্গেল রুম আপনি পার্সোনাল নিতেই পারেন। সেটার রুম রেন্ট হবে 2000 to 3000 রুপিস, ডিপেন্ডিং অন দ্য সিজন। কীরকম সিজনে যাচ্ছি সেই সিজন ওয়াইজ হোটেল। প্রচুর হোটেল আছে পুষ্কর সিটির মধ্যে। পুষ্কর একটা ধার্মিক জায়গা, হিন্দুদের কাছে মান্যতা আছে যে পুষ্করেই একমাত্র আমাদের ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির পুষ্করেই অবস্থিত। আর কোথাও ব্রহ্মার মন্দির নেই, এবং পুষ্করটাকে বলা হয় মন্দিরের শহর। এখানে পুষ্করে হাজার হাজার মন্দির আছে। তার আপনি কোন মন্দিরে যাবেন, কোন কোন ভগবান সবই মন্দির, সব জায়গায় বিগ্রহ আছে এবং পুষ্করে একটা কুণ্ড আছে, যা পুষ্কর কুণ্ডকে ঘিরে 52খানা ঘাট, তাদের সবার আলাদা আলাদা নাম আছে। তো মাইথোলজি অনুযায়ী যদি বলা যায় তাহলে পুষ্করে এটা হলো আজমের বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা পুষ্করের অটো পাবো এর বাইরে থেকে। তো আজমের বাস স্ট্যান্ড থেকে বেরোতে হবে। এখান থেকে আজমের, এখানে সব বাস যত আজমেরের বাসে তারা এখানে দাঁড়ায়। তারপর এখান থেকে 35 মিনিট লাগে বাইরে গিয়ে বাইরে থেকে পুষ্করের জন্য অটো নিতে হবে। 3 ঘন্টা 15। তো দেখি আমরা পুষ্করের জন্য অটো। তো এই হচ্ছে রাজস্থান পরিবহন, ভালো বাস। পুষ্কর কিনে করেছি, সেটা যাচ্ছি। হ্যাঁ, যেটাতে ছিলাম সেটা হচ্ছে পুষ্করে দেবতাদের যজ্ঞ হয়েছে। যদি এটা ভালো করে আপনি শহরটা দেখেন তাহলে দেখতে পাবেন যে অনেক অনেক পাহাড় এবং পাহাড়ে ঘেরা একটা ছোটো শহর, এবং সেই শহরে ব্রহ্মার কুণ্ড এবং ব্রহ্মা মন্দিরকে ঘিরে প্রচুর মন্দির গড়ে উঠেছে। এবং অনেকেই জানেন না যে পুষ্করে ব্রহ্মা মন্দিরের থেকেও পুরনো একটা মন্দির আছে, সেটা হচ্ছে বরাহদেবের মন্দির। বরাহদেব হচ্ছেন আমাদের হিন্দু মাইথোলজিতে বিষ্ণুর অবতার, এবং এই মন্দিরটি অতি প্রাচীন মন্দির। দেখবো, আমরা যাব। তো আপাতত পুষ্করে নেমে গেছি। যেখানে নেমেছি সেখানে মার্কেট থেকে আমাকে যেতে হবে পুষ্করের মেন সিটির মধ্যে। আর কারণ ম্যাট প্যাকার্সদের যে হোটেলসটা সেটা মেন সিটি হচ্ছে রুম। এই হচ্ছে আমার স্টে। অসাধারণ এক স্টে, অসাধারণ এক মানে কারুকার্য ওরা দেয়ালে ফুটিয়ে উঠেছে। আমার এত ভালো লেগেছে জায়গাটা, যে কি সুন্দরভাবে পেন্টিংটাকে এখানে 6টা বেডের রুম। এটা 417 টাকা করে ভাড়া না বানিয়ে এক একটা বেডের। কত সুন্দরভাবে ডেকোরেট করেছে। এবং বাইরের দেওয়ালটা অসাধারণ কালারফুল। এটা বাথরুম, বিশাল বড় সাইজ। এই রুমটা হচ্ছে 6 এর। তো 6 এর রুমের জন্য একটা এনাফ বাথরুম আছে, কমন বাথরুম আছে। তো আমাদের জন্য ঠিকই আছে, কারণ আমরা তো জাস্ট ব্যাগটা রাখার অপেক্ষা। সাজেশন থাকবে যে আপনি যদি একা আসেন অবশ্যই একটা তালা নিয়ে আসবেন। তো যারা সোলো ট্রাভেলার, আপনি নিজের আলমারিতে এই যে রুমটা দেখছেন, এই রুমটার ভাড়া 417 টাকা। ঘরটা দেখালাম, ওইটা ম্যাট আমার প্যাকার্সের রুম, ব্যাগ রেখে দিই। 6 বেডের রুম, দুটো বেড, একটা দুটো, তিনটে চারটে, পাঁচটা ছটা, 2 4 2 এরকম কাভার্ড থাকে।
আর এখানে আসলে মানে নিজস্ব একটা তালা নিয়ে আসাটা ভালো। 14 rupees সোলো per day ভাড়া। ট্রাভেলার হন ম্যাট তাহলে প্যাকেজের এই সাথে রুমগুলো খুব আছি। ভালো হয় সোলো ট্রাভেলার হিসেবে। এখানে এরকম অনেক বাথরুমটাও অনেক জায়গা আছে যেখানে খুব থাকা যায়। তো আমি বড়, ম্যাট প্যাকেজ চুজ অনেকটাই করেছি বড়, কারণ ম্যাট ছজনের প্যাকেজটা সেফ। অনেক আমি বড় বাথরুমটা বাথরুম, দেখালাম কিন্তু না, একটা আরেকবার কমন বাথরুম। বাথরুমেও টাইলসের ওপরেও ডিজাইন দেখুন কি সুন্দর। আর এটা আমার বেড। তো ডান, আপাতত 1 ঘন্টা রেস্ট করব, তারপরে বেরোবো। রেস্ট নেব, নিয়ে বেরোবো। আপনাদেরকে সুন্দর বাইরের করে ওয়ালটা একবার দেয়ালটাকে ইউজ দেখুন। করেছে, এই পেন্টিংটাকে হচ্ছে বাইরের ওয়াল, পেন্টিং করে এত সুন্দর দেয়ালটার করে আঁকা, আমার খুব মানে মন কেড়ে বৈচিত্র্যটাই নিয়েছে অন্যরকম যদি হয়ে বলেন। গেছে। পেন্টিং তো অনেক দেখেছি, ওয়ালের ওপর ওয়ালপেপার দেখেছি, ওয়ালের নানা রকম ডিজাইন দেখেছি, কিন্তু এরকম সুন্দর কারুকার্য আমি ফার্স্ট টাইম দেখলাম। আপনারা হয়তো দেখতে পারেন, আমি ফার্স্ট টাইম দেখুন। এটা হলো ব্রহ্মকুণ্ড। 1-2 ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখানেই সবাই এটা হচ্ছে পুজো করে, ব্রহ্মকুণ্ড, যদি যেখানে ব্রহ্মার মন্দিরে সেরকম করে কোনো পুজো হয় না, তাই ব্রহ্মকুণ্ডতেই পুজো হয়। দেখুন ব্রহ্মকুণ্ডের এদিকে একদিকে গায়ত্রী পাহাড়, আর এই পাহাড়টা যেখানে শেষ হচ্ছে তারপরে সাবিত্রী পাহাড় আছে। সাবিত্রী ঘাটে আমি যে প্রচুর মাছ এখানে ছিল, পুজো করে। এখানে অনেক ঘাট আছে। মেয়েদের জন্য চান করার জায়গা আছে, তবে হ্যাঁ কাপড় ছাড়ার জায়গার জন্য একটা ছোটো মতন জায়গা, যেটা বক্স করা, সেখানেই করতে, আলাদা কোনো রুম ভাবে সেরকম কিছু নেই। তো এই সেন্টারে, এটা কুন্ডের একদম সেন্টারে। আর এই হচ্ছে আমরা মার্কেটে ঘুরছি। তো এই মার্কেট থেকে হাঁটতে হাঁটতে যে চলছি এখন মার্কেটে। তো মার্কেট সম্বন্ধে বলি, পুষ্করের মন্দিরকে ঘিরেই সব। মার্কেটও গড়ে উঠেছে সেইভাবে। মার্কেটে সব রকমের জিনিস পাওয়া যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় সব। খাদির কাপড় খুবই ভালো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই দিকে নজর যেতেই এই নজরটা আটকে গেল, কেন জানি না। আমি ক্যামেরাতে কতটা স্পষ্ট আপনাকে দেখাতে পারবো আমি বলতে পারছি না, তবে আমি চোখে যা দেখেছি সেটাই অনেক আমার কাছে। আপনারাও যদি আসেন এনার কাছে আসবেন, দেখবেন এনার আঁকা অসম্ভব সুন্দর। উনি পেন্ট করেন এবং প্রচণ্ড ডিটেলিং, প্রচণ্ড নিখুঁত। আপনাকে একটা পেন্টিং আমি দেখাবো, ওনার ডান দিকে আছে আমার, দেখুন। আপনি যদি সাধুর মুখটা এবং চোখটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কী সুন্দর ডিটেল উনি পেন্ট করেন। এই জন্যই হয়তো বলা হয় যে ভারতে সোনার খনি। সত্যি এটাই সোনা। এরকম শিল্পীর প্রতিভা, এরম শিল্পী আমাদের দেশে জন্মায়, এবং এটা দেশের গর্ব। আমাদের সবার গর্ব হওয়া উচিত যে আমরা এরকম একটা দেশে জন্মেছি যেখানে এত রিচ কালচার, বিদেশিরা পর্যন্ত আমাদের কালচারটাকে পছন্দ করে। তবে বলতে খারাপও লাগে, যত দিন যাচ্ছে আমি দেখি কালচার চলে যাচ্ছে। আমরা ওয়েস্টার্ন কালচারে অ্যাডপশানে চলে গেছি, কিন্তু আমাদের নিজস্ব অনেক কালচার আছে যেগুলো আমরা হারিয়ে ফেলেছি। তো সেগুলো নিয়ে পরে কথা বলবো না হয়, এখন কালচার নিয়ে কথা বলতে শুরু করলে অনেক কিছু বলে দেবো। তো এই হচ্ছে মার্কেট, প্রচুর ফরেনার আছে। আচ্ছা, আমি যে টাইমে এসেছি সেই টাইমে পুষ্কর মেলা হয়, আর 4 দিন পর থেকে এই মেলা শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন ওপরে কী সুন্দর করে ঝালোয়া লাগানো হয়েছে। আমি অতদিন থাকতে পারবো না, তো সরি টু সে আমি আপনাকে মেলাটা দেখাতে পারবো না। বাট মেলার জন্য এখানে তোড়জোড় অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রচুর ফরেনার্স আসা চালু হয়ে গেছে। মেলাতে প্রচুর জিনিস হয়, এবং মেলাতে সাফারি, ক্যামেল সাফারি, ডেজার্ট ড্রাইভ, এরকম প্রচুর কিছু আছে। আর এই মার্কেটে প্রচুর জিনিসপত্র আসে। এখানে কিছু এক্সেপশনাল জিনিস হচ্ছে, যেরকম পাহাড় থেকে হিং আসে, শিলাজিৎ আসে, রক শিলাজিৎ, কোনো ট্যাবলেট ক্যাপসুল না, রক শিলাজিৎ, যেটা আপনাকে ফুটিয়ে শিলাজিৎ বের করতে হবে। এবং হিং আসে, ক্লাস কোয়ালিটির হিং আসে, যেটা আমরা যে মানে আমার যতদূর নলেজ আছে যে হিং কাবুলের সব থেকে ভালো হয়, আরাবিয়ান হিংগুলো ভালো হয়। তো ভালো, আমি দেখলাম ভালো হিং এখানে। আর একটা ফেমাস জিনিস হচ্ছে এরকম অস্ত্রের দোকান, প্রচুর অস্ত্রের দোকান আছে, এবং এখানে একজন ফেমাস ইউটিউবারও আছেন যিনি অস্ত্র বিক্রি করেন। ইনি নন, অনেক কিছু দোকান পড়ে। এগুলো কোনোটাই ধার নেই, সবই ব্লান্ড, কিন্তু কিনতেই পারেন। কিন্তু যদি ট্রেন বা প্লেনে যান, ইট ইজ ইয়োর ওন রিস্ক, নিজের রিস্কে আপনাকে নিয়ে যেতে হবে, কারণ ট্রেন বা প্লেনে অস্ত্রের বা কোনো রকমভাবে কোনো কিছুর অ্যালাউ নেই, আর এর জন্য কোনো পারমিশনও আপনাকে কোনো দোকানদার করে দেবে না। প্রচুর খাদি সম্বন্ধে বলছিলাম, প্রচুর কটনের কাপড় আছে যেগুলো এখান থেকে খুব সস্তায় পাওয়া যায়। আমি একটা ব্যাগ কিনেছি,
যে ট্রাভেল করার জন্য ছোট একটা ব্যাগ দরকার হয়, তো 200 টাকার মধ্যে পেলাম। আমি ওই ব্যাগ হয়তো অন্য জায়গায় নিলে হয়তো 300-400 টাকা 500 টাকাও নিতে পারতো, কিন্তু এখানে 200 টাকার মধ্যে পেয়ে গেছি, নিলাম। সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, আমি একটু রসিক মানুষ, খাদ্য রসিক, খেতে ভালোবাসি। পুষ্করে আসলে কখনো মালপোয়া ছাড়বেন না। গরম রসে ডোবানো মালপোয়া খাবেন, লোককেও খাওয়াবেন। আমি মানে খেলাম একটু আগেই, আবার একটা দোকানে দাঁড়িয়ে ভাত খাবো। কারণ এই আপনাকে আর একটা জিনিস দেখায়, যে এটা হচ্ছে দুধ, শীতকালে খুব পাওয়া যায় এখানে, কেসার মিল্ক। দুধটাকে স্লো ফ্লেমে ফোটায় এবং তার উপরে মালাই জমতে থাকে এবং মালাইগুলোকে সাইড করে পরে দুধটা দেয়। কচুরি, এই হচ্ছে মালপোয়া। একটু খেয়ে নিয়ে আবার না হয় পরে কথা বলা যাবে। তো এখানে এরকম জুতোর দোকান আছে। আচ্ছা, কোনায় কোনায় বলে না, কোণে কোণে মেয়ে ছুপা হুয়া है রাজ। এই যে কোনায় যে লোকটা বিক্রি করছে, এই লোকটা নিজে হাতে পাথর কেটে কেটে মূর্তি বানায়। আমি অনেকক্ষণ ধরে দেখার পর বলছি, এই দেখুন, দেখতে পাবেন অনেক ভিড় ওর দোকানে, আমি যাবো না। এগুলো কিন্তু নিজে হাতে করে বানিয়েছে। এগুলো ও অনেকক্ষণ ধরে কাটিং করছিল, আমি দেখছিলাম। যখন আমি মালপোয়া খেতে চাইছিলাম তখন দেখছিলাম নিজে ঘষে ওগুলোকে বানাচ্ছে। তো আমরা আস্তে আস্তে যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা আস্তে আস্তে ব্রহ্মা মন্দিরের দিকে যাচ্ছি। আমি খুব ক্লোজ এসে গেছি ব্রহ্মা মন্দিরের, আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে মার্কেটের বিবরণ। সব কিছুই ঘিরে উঠেছে মন্দিরকে কেন্দ্র করে। মন্দিরের আশেপাশে সব দিকে খাবারের জায়গা, দোকানপাট প্রচুর কিছু আছে। খুব একটা কস্টলি নয়। ঘোরার জন্য আপনি অটো নিয়ে নিতে পারেন, অটো করে আপনি পুরো পুষ্কর ঘুরতে পারেন। আপনার হাতে যদি টাইম থাকে আপনি হেঁটে ঘুরতে পারেন। কারণ আমি হেঁটে ঘুরেছি, তার কারণ আমার অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার ছিল, তাই আমি হেঁটে হেঁটে ঘুরছিলাম। তো এই হচ্ছে আতরের দোকান। এখানে সব রকমের আতর পাওয়া যায় এবং প্রচুর সুন্দর সুন্দর ফ্র্যাগনেন্স। দেখুন, প্রতি পদক্ষেপে একটা করে দোকান আছে। যা হিসাব করেছি, প্রতি পদক্ষেপে আপনি একটা করে দোকান দুদিকে পাবেন। আর আপনি এক স্টেপ ফেলবেন, দুটো দোকান দুদিকে আছে। তো এই রাস্তা ধরে সোজা চলে গেলেই মন্দির। আপনি মানে কোনো কিছু মানে এদিক ওদিক কাউকে জিজ্ঞেস করারও সেরকম কিছু নেই। আপনি সোজা রাস্তা ধরে চলতে থাকবেন, দেখবেন মন্দির পৌঁছে গেছেন। কোনো ভজঘট রাস্তাও নয়, বা কোনো খুব ভিড় হয়, গাড়ি চলাচল করে, তাও না। এই রাস্তার মধ্যে অল্প বিস্তারই গাড়ি চলাচল করে এবং বেশিরভাগ মানুষ এখানে হেঁটেই ঘোরেন, কারণ প্রচুর লোক কেনাকাটি করে। তো কেনাকাটির জন্য মার্কেট সন্ধেবেলা বেশি ভালো, কারণ সন্ধেবেলা আপনি আরও বেশি মার্কেটটা জমজমাট হয়ে যায়। কিন্তু আমরা আজকে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখবো সাবিত্রী ঘাটে। সন্ধ্যা আরতি আপনাদেরকেও দেখাবো। তো অনেক কিছুই বলে দিলাম ডিটেলসে। এবার বাকিটা আমিও দেখি, আপনিও দেখুন, ঘুরতে থাকুন আমার সাথে। এসে গেছি, দেখুন লেখা আছে আমরা ঘাটের দিকে যাব, কারণ এবারে এখানে 6:30টার সময় ঘাটে আরতি শুরু হবে। ভেতরে আরতি ক্যামেরা দেখব। অ্যালাউড নয়, কারণ প্রচুর প্রাচীন পুজো দেওয়া হয়ে গেছে আমার। মন্দির আপনি নিজে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা নাম হচ্ছে সাবিত্রী ঘাট। এখান থেকেই সন্ধ্যা তো আপনি ঘাটে এসে এখন এই সময়তে একটুখানি বসতে পারেন, ঘাটে চাটা কিনে। এখানে চায়ের দোকান আছে, 10 টাকা 3 টাকা 2 টাকার চা পাবেন, 2 টাকা। এটা হলো আরতি ঘাট। আরতি এখান থেকেই হয়। ঘাটের নাম হচ্ছে সাবিত্রী ঘাট, আরতির জন্য সব কিছু লেখা আছে দেখুন, সাবিত্রী ঘাট। এই হচ্ছে এখান থেকে একটু পরে আরতি শুরু হবে। এই যে আরতি অনেক লোক তৈরি হচ্ছে। এই আরতি এখান থেকে শুরু হবে। এখানে এগুলো কিন্তু আসন, সিঁড়িতে লাগানো আসন, সবাই বসে। খুবই সুন্দর আরতি,
মানে যা দেখেছিলাম খুব সুন্দর এবার লাইভ আমি ফার্স্ট টাইম আমার কাছে যে ইনফরমেশান গ্যাদার করেছিলাম সেটা পুরোটাই পড়ে শুনে ভিডিও দেখে যা জেনেছিলাম তার থেকে অনেক ভালো। আরতি শুরু হচ্ছে, আরতি দেখুন, এখন বেশি কথা বলবো না। মন্দিরটা এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, এই দেখুন সকাল মন্দিরে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে সুন্দর করে। আমার প্রথম আজকে যেটা ডেস্টিনেশন থাকবে সেটা হচ্ছে সাবিত্রী পাহাড়। সাবিত্রী পাহাড়ের উপরে মা সাবিত্রী মাতার মন্দির আছে, এখান থেকে দেখলাম, সেখানে মন্দিরে গিয়ে দেখবো। ঠিক আছে, সাবিত্রী পাহাড়ে টোটাল 923টা সিঁড়ি আছে। তো প্রথমে ওখানে যাব, তারপর ওখান থেকে নামবো, নেবে 6টা বাজে। ডেস্টিনেশন হচ্ছে চামুন্ডা মাতা মন্দির। আর আজকে চামুন্ডা মাতা মন্দিরে গেছি, আজকে যাব হচ্ছে সাবিত্রী পাহাড়, তারপরে আবার ওখান থেকে পসিবল হলে চামুন্ডা মাতা মন্দির, জায়গাগুলো কালকে আমরা ছাড়া তারপর গেছি, ওখান থেকে আজকে আবার গায়ত্রী মাতা টেম্পল। তো এখানে অনেক পাহাড় আছে, অনেক মন্দির আছে। মন্দির ঘুরতে ঘুরতে এই পাহাড়ের 1 সপ্তাহ লেগে যাবে, তাও পুরো মন্দির ঘোরা হবে না। এত কিছু একটা বলছিল ওরা আছে, তো আমি যেটা প্রথমেই বলেছিলাম এটা মন্দিরের শহর। চলো তাহলে এগোনো যাক। মন্দির আছে যে আপনি ঘুরে শেষ করতে পারবেন। লোকজন তার মধ্যে যে কটা ঘুরতে পারবো, বেশিরভাগ ফরেনার্স মন্দিরের আওয়াজ শোনা যাচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে, সেগুলো আমরা ঘুরে বেড়াবো। এখানে সবই প্রাচীন, খালি মানুষ পরিবর্তন হচ্ছে, জায়গাটা প্রাচীনই রয়ে গেছে। তো একটু ইনফরমেশন দিয়ে দিই কী করে যাবেন সাবিত্রী পাহাড়ে। সাবিত্রী পাহাড়ে যেতে গেলে মন্দির যাওয়ার জন্য অটো বুক করতে পারেন। শুধুমাত্র হাঁটা রাস্তাই নয়, এখানে অটোওয়ালারা আছে, অটোওয়ালাদের নাম্বার নিয়ে রাখলে আপনার হোটেলে ওদের ফোন করলে ওরা চলে আসে। 100-150 খুব একটা বেশি চার্জও নেয় না, 100 থেকে 150 টাকা নেয়। না, সিজন টাইম হলে 150 টাকা, অফ সিজন হলে 100 টাকা হয়তো নেয়। আমি কথা বলছিলাম তো 100-150 টাকাই বলছিলাম। আপনার যতটা টাইম তো আমি দেখি এখন অটোওয়ালাকে ফোন করবো, ও আসুক। এরকম আপনি যদি বলেন ওকে দাঁড়াতে, তাহলে ও দাঁড়াবে। যদি আপনি রিজার্ভ করে ঘোরেন সারাদিন, তাহলে और वो मंदिर दिख रहा है वो वहाँ पे पहाड़ के बीच में, रिजर्व ना करे घोरे। हाँ हाँ हाँ, नीचे ना अर्जुन बाबा का है। अच्छा, और ऑटो गाड़ी है अर्जुन बाबा, बहुत बड़ा मंदिर है वो। हमारा ऑटो दादा क्या बहुत कुछ है, आगे सोने की गुफा है वहाँ पे। कहाँ पे जगह बोले बोले हाँ वहाँ चढ़ने का रास्ता है। এই হচ্ছে সাবিত্রী পাহাড়। আমরা এসে
এই হচ্ছে সাবিত্রী এই পাহাড়ের হচ্ছে মুখ, সাবিত্রী এখান থেকে মন্দির। শুরু হয়। এখান থেকে যারা রোপওয়ে বয়স্ক শুরু তাদের হয় জন্য 7:30টার রোপওয়ের সুবিধা সময়। আছে। তো নিচে আমি থেকে রোপওয়ে ধরবো না, স্টার্ট আমি হয়, পাহাড়ে নিয়ে 7:30টার যাবো। সময় স্টার্ট হয় তো সকালবেলা, এইখান থেকে শুরু এবং করতে হবে। 7:30 এখান সন্ধ্যে থেকে 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। মোটামুটি 45 মিনিট মতো তো লাগবে রোপওয়ে চড়তে। করে যেতে পারেন, ঠিক 5 আছে, থেকে 5 চলো মিনিটও লাগে শুরু না। করা যাক। আর রোপওয়ে করে আসতেও পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হেঁটে উঠলে 923টা সিঁড়ি আছে। তো জয় মা সাবিত্রী বলে শুরু করি, ভৈরবের দর্শনও হয়ে গেল। তো পাহাড়ে না কুকুর খুব এই ইম্পর্টেন্ট, হলো মন্দির, আর এই মানে হচ্ছে আমি যা মন্দিরের দেখেছি। রাস্তা। কারণ সেখান থেকে আমরা এখানে উঠবো। উঠতে উঠতে একদল হনুমান আমার যত উপরে সেলফি যাব স্টিক নিতে জিনিসটা আরম্ভ তত করতে শুরু পরিষ্কার করলো। হয়ে আসবে। একদল এখান হনুমান থেকে আমার জামা রোপওয়ে টানছে। স্টার্ট হয়েছে। তো ওই কুকুর আসতেই তারা পালিয়ে যায়। এটা রোপওয়ের রাস্তা, এখান থেকে তো রোপ স্টার্ট খুব হবে হেল্প একদম করে কুকুর মন্দিরের এখানে আগে অব্দি। পাহাড়ে, আপনাকে রাস্তা চিনতেও অনেক হেল্প করে। তো আপনি ঠিক যদি কোনো আছে, আমার পাহাড়ে কাছে যান আমার সেখানে কাছে রাস্তা সময় আছে চিনতেও এখন, কুকুর অনেক আমি হেল্প রোপ করে দেয়। ধরবো না। আমি তো যাই হেঁটেই হোক, যাবো ঠিক জীবজন্তু করেছি। সবই তো প্রকৃতিরই জিনিস, আমরাও তো তারই মধ্যে জীবই। সে সে না হয় 4 পায়ে হাঁটে, সমতলে আমি না হাঁটা হয় আর 2 পায়ে হাঁটি। ওপরে হাঁটার মধ্যে অনেক পার্থক্য সবাই জানো। আমাদের মস্তিষ্ক অনেক ওপরে ভাবেই ডেভেলপ ওদের থেকে, কিন্তু বেশিক্ষণ হাঁটা যায় না চট করে। জানি না মানুষের আর আজকাল কিছু আমি বলবো যাদের মস্তিষ্ক বিকৃতি ঘটে, কারণ শরীর ঠিক আছে, পা ঠিক আছে, মানুষ তারা আজকাল হেঁটেই দেখো। মানুষ বয়স্ক লোকেদের মনুষ্যত্ব জ্ঞান জন্য হারিয়েছে অনেক জায়গাতে। রোপওয়ে সবাই ঠিক নয়, আছে, বাট সবাই এক হেঁটে নয়, অনেক কিছু হাতের এনজয় 5টা করা আঙুল যায়, যেমন সমান নয়, তেমনি অনেক সবাই কিছু সমান দেখা নয়। যায়, যেগুলো তো হয়তো মানুষের রোপওয়ে থেকে হয়তো মনুষ্যত্ব খালি জ্ঞান উপর আমার মনে থেকেই হয়েছে দেখা সব যেতে পারে। থেকে বড় জিনিস, যেটা মানুষের থাকা উচিত। কিছু কিছু সময় মানুষ ভুল করে, ভুল ঠিক করে নেওয়া উচিত, ভুল শুধরে নিলেই সেটা ভালো। আমরাও অনেক এখানে ভুল এক করেছি, ধরনের গাছ সেই হয়, জন্যই আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, এই ঘুরে হচ্ছে বেড়ালে অনেক গাছটা। কিছু জানা যায়। এই একটা গাছ দেখাই আপনাকে, দেখুন এই গাছগুলো না আমি আগে কোথাও দেখিনি, এগুলো কিন্তু কোনো ফাঙ্গাস লাগা নয়, এগুলো এইখানেই পাওয়া যায়। এমন সুন্দর দেখতে, আপনি 2-4টে পাতা যদি তুলে নিয়ে আসেন, সাজালে ভালোই লাগে। অপূর্ব সুন্দর একটা সানরাইজের দর্শন হয়ে গেল পাহাড়ে উঠতে উঠতে। দেখুন আপনাদেরও দেখাচ্ছি, আমিও দেখছি, আপনারাও দেখুন। সানরাইজ হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি, হাফ পাহাড়ের মাঝখান থেকে যেটা দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 6:45। তা আমি 5:30 নাগাদ স্টার্ট করেছিলাম ঘর থেকে, কিছু পাহাড়ের উপর থেকে বেরিয়েছিলাম। সূর্যদেব তো দেখা এসে দিচ্ছেন, একটুখানি নিচে ওয়েট করে নিয়ে কিন্তু তারপরে অটো সূর্যদেবের কাকার উপরে সাথেও আসার আগে কথা বলে আমাকে উপর থেকে নিচে নেমে যেতে জানলাম হবে, অনেক নাহলে কিছু, জেনে টেনে এখন এই বেরিয়েছি। এবার উঠতে উঠতে এই সানরাইজ। হ্যাঁ, নাহলে আরো বেশি কষ্ট হবে রোদে। ঠিক আছে, আপনারা দেখুন, আমি একটু বেশি হেঁটে নেবো। এর ভিউ আছে, এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া গেছে। তো এই যে রোপওয়ের রাস্তা, আর আর বেশি সিঁড়ি নেই, আর খুব জোর 100টা মতন সিঁড়ি হবে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস, এটা রেলিংটা লাগিয়েছিল, কিন্তু তারপরে রেলিংটা ভেঙে গেছে, বেঁকে গেছে। তো বাই চান্স যদি কেউ হেলান দিতে যায়, হয়তো নিচেই পড়ে যাবে। আর নিচে পড়ে যতটা লাগবে তার থেকে বেশি কাটায় গা ছিঁড়ে যাবে, এত বেশি কাটা গাছ আছে সাইডে, এবং হনুমানে ভর্তি। আমি আপনাকে সাজেস্ট করব, এখানে উঠলে আপনি নিজের রিস্কে নিজের ক্যামেরা আর নিজের রিস্কে নিজের সেলফি স্টিক যা নিয়ে আসবেন, সেটা নিজের রিস্কে। কালকে আমরা ওইখানে ছিলাম, এটা হলো সন্ধ্যেবেলা ব্রহ্মকুণ্ড, আমরা যে যেখানে আরতি কালকে দেখেছি আমরা ওটা আরতি হচ্ছে দেখেছিলাম, ব্রহ্মকুণ্ড। দেখুন সন্ধ্যেবেলা আপনি আরতি। এবার, আমি যেরকম বলেছিলাম আপনাকে, পাহাড় এই মন্দির ঘিরে যেরকম শহর গড়ে উঠেছে, ব্রহ্মকুণ্ড ঘিরে আপনি পুরো দেখতে পাবেন পুরো শহরটা। আর পাহাড়ে ঘেরা শহর বলেছিলাম, দেখুন পাহাড়ে ঘেরা শহর।
এই যে রোপওয়ে আসছে, রোপওয়ে স্টার্ট নিচে থেকে উপর দিকে আসছে, উপর থেকে আসছে নিচের দিকে। ওই আমাদের মন্দিরের জায়গা। তো আমাদের এখন অনেকটাই বাকি আছে, আমরা চলি, আর বেশি নেই, হাঁটতে হাঁটতে দেখবো। সিঁড়ি হবে। আর শেষ এই হচ্ছে পর্যন্ত মন্দিরের দরজা, এসে গেছি জুতো খুলে নিয়েছি, মায়ের মন্দিরে। মন্দিরে প্রবেশ করব। এখানেও মন্দিরে ক্যামেরা নিষিদ্ধ, মন্দির দেখাতে পারবো না, সরি। আমি আগে একটু দেখে আসি, তারপরে পরে আপনাদেরকে দেখাচ্ছি বাইরে কীরকম। উঠতে মা শারদার দর্শন আছে, মাকে প্রণাম জানিয়ে আমরা মা সাবিত্রীর দর্শনও করব, কিন্তু সেটা পুরনো যেহেতু প্রাচীন মন্দির, সেখানে ক্যামেরা অ্যালাউ নয়। আমার দর্শন হয়ে গেছে। এটা হচ্ছে এবার মন্দিরের বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখাবো। উপরে ভেতরের ফটোগ্রাফি এই হচ্ছে আমি ভেতরে ফটোগ্রাফি নেব না। এখানে অনেক ছোট ছোট এই পাহাড়ের উপরে এই মন্দির কত বছর এসে কত বছর ধরে আছে। এটা তো নয় ডেভেলপ করেছি আমরা, বানিয়েছি। আপনাকে পিছনেও দেখেছি যখন মানুষ একটা মূর্তি আছে, মানে আসেনি তো তার আগে থেকে দেখি আমরা কোত্থেকে এসেছিলাম, তখন থেকেই বিগ্রহ দর্শন হয়ে গেছে। ভেতরে ফটোগ্রাফি তার মানে নিশ্চয়ই আগেও কিছু ছিল না। এগুলো আমাকে অ্যাট্রাক্ট করা করে, নিষেধ, জানতে সেটা ইচ্ছা না হয় আমার করাই ভালো। কি ছিল যেটুকু তখন আমি দেখাতে এখন পারবো কেন সেটুকু আমি নেই? দেখাচ্ছি। জানতে জানতে জানার তো কোনো শেষ নেই, জেনে চলাটাই ভালো। জীবনে যত জানা যায় তত ভালো। আমরা শুরু করেছিলাম জায়গায় পড়েছিলাম জ্ঞান এব মুক্তি, এখান থেকে, জ্ঞানই হচ্ছে মুক্তির কারণ। জ্ঞান যদি হয় তখন থেকে রোপওয়ে শুরু হচ্ছে, আমরা ওখান থেকে শুরু করি। অজ্ঞানী থাকলে রাস্তা এখান থেকে আস্তে 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 উপর দিকে আস্তে আস্তে এখানে জ্ঞান হওয়াটা খুব দরকার। যেমন বাচ্চার জ্ঞান হয়, এই হচ্ছে মন্দিরের জ্ঞান জানতে শিখে। প্রথম তো আমরা দেখেছি ওখানে, এটা দ্বিতীয় দরজা যেখান থেকে মন্দিরের বড় হলেও তাদেরও জ্ঞান হতে হবে, চিহ্ন আছে যেখানে মন্দির, অনেক জিনিস জানতে হবে, অনেক জিনিস এবং তারপরে এখান থেকে ছাদে আসতে হয় মন্দিরের ছাদে। অজ্ঞানীর মতন জীবনযাপন করলে আর একটা জিনিস, এখানে প্রচুর হনুমান আছেন। এটা বলবো না যে জ্ঞানী হয়, একা আসলে জানার আমি বলবো হাতে করে কিছু নিয়ে আসবেন না, জানার ইচ্ছা থাকলে আমার সাথে কিচ্ছু করতে হয় না। আমি এটা বিশ্বাস করি। হনুমান বাবাজির কথাবার্তা হয়েছে, আমার কাছে কিছু ছিল না বলে ওরা ছেড়ে দিয়েছে। কেউ কিছু থাকলে আমাকে দিতে হতো, তো আমি জানতাম না এখানে এত বিস্কুট নিয়ে আসতাম, কিন্তু থাকা এতই আছে যে এক প্যাকেট বিস্কুটেও কিছু হবে না, উল্টো আপনাকে ধরে বসবে। অনেকেই পাহাড় ভালোবাসেন না, অনেকেই ঘুরে এটা ভালো যে আপনি যাই আনবেন সেটা সমুদ্রে যান, কেউ দেখা না যায়, কেউ পাহাড়ে সেরকম করে কিছু আমার দরকার নেই। যদি একা আসেন, কারণ একা আসলেই ওরা আপনার কাছে আসবে। আপনি যদি অনেকজন থাকেন তাহলে ওরা আসবে না আপনার কাছে, ওরাও বোঝে কোথায় আমি এখানে এলাম জানছি, কারণ মানুষকে অনেকেই ভয় পায়। আমি এবার পাহাড় থেকে নামবো, দেখা যাক। ওঠাটা দেখিয়ে দিলাম। মন্দির থেকে নিচে এসে ব্রেকফাস্টের দোকান আছে, প্রচন্ড খিদে পেয়েছে, ভালোই, দুটো তিনটে দোকান আবার, আলু পরোটা, ম্যাগি, প্রফেশনে এগুলো পাওয়া যায়, তো খুব একটা কস্টলি না, পছন্দ করি। নেবেই দেখলাম 50 টাকা ম্যাগিটাই খাওয়ার, আলু পরোটা, 10 টাকা চা। দেখলাম সুন্দর আলু পরোটা বানাচ্ছে গরম। ये आया पराठा और ये लेके आया, করলাম, বেশি দামি না। এই যে পরোটা আর পরোটা, দই, চাটনি, হচ্ছে দেখো আচার। তো এখানে জিনিসপত্র রেখে আপনি উপরে দিতে পারেন। জিনিসপত্র রাখার কোনো চার্জ নেই এখানে, নেই যে আপনার ব্যাগ, হেলমেট, ব্যাগ, যদি গাড়ি বাইকে আসেন তাহলে হেলমেট থাকবে, তাহলে ব্যাগ ফ্যাগ অনেকেই নিয়ে আসে যারা এখানে রেখেই সব দোকানে রেখে, ছোটো ছোটো দোকান আছে হ্যাঁ রাখে, রেখে তারা উপরে যায়, কারণ উপরে কিছু নিয়ে যাওয়া একটু কষ্টকর। কারণ এটা ছাড়া ব্যাপারটা হচ্ছে উপরে বললাম হনুমানজিরা আছেন, সবাই আমরা টানাটানি করবেন, এরাও খাইয়ে প্রচুর ঠিক আছে। দোকানে খাওয়া হোক, তাহলে আলু পরোটাই খেয়ে নিই। আবার এখান থেকে চামুন্ডা মাতা টেম্পল, ওই দূর পাহাড়ের কোনায়, সময় কথা বলার ঠিক নেই। ওই পাহাড়ের নিচে আছে চামুন্ডা মাতার মন্দির। ব্রেকফাস্ট শেষ, নেক্সট এবার যাবো চামুন্ডা মাতা মন্দিরে। 51 শক্তিপীঠের চামুন্ডা মাতা মন্দির, পাহাড়ের ওখান থেকে মাতার মন্দির আছে, 3 কিলোমিটার মতন পরে গর্ভগৃহ ছিল, হাঁটতে শুরু করে দিয়েছি। চামুন্ডা মাতার পুজো। দেখা যাক কতক্ষণে পৌঁছয়। এখানে এস্টিমেট টাইম তো 1 ঘন্টা দেখাচ্ছে পাহাড়ের মধ্যে, কিন্তু এখানে 3 কিলোমিটার যেতেও 1 ঘন্টা সময় লাগবে, তো সত্যি কিছু করার নেই। মানিবান সত্যি বলে এখানে নাকি মায়ের সাবিত্রী মাতা মন্দির এই হচ্ছে শেষে অবতীর্ণ হয়েছি, এবং আদি শক্তি গায়ত্রী, আমাকে ভৈরব, সর্বানন্দা, চামুন্ডা মাতা মন্দির, নালা পুষ্কর। মন্দিরটা পাহাড়ের ওপর থেকে এখন এটা 15 নম্বর সিদ্ধপীঠ, উপরেই আছে, শক্তিপীঠ দর্শন, মানে শ্রী রাজ রাজেশ্রী
দেখুন লেখা আছে পুরোহুতা শক্তিপীঠ দর্শন মণিবেদিক চামুন্ডা মাতা মন্দির। শক্তিপীঠ, 27 শক্তিপীঠ, 27 নম্বর শক্তিপীঠ। বাবাজি যেরকম করে জয় মা। বানাচ্ছেন আমি যতদূর 52 বলে, এখানে বাবাজি 52টা নাকি লেখা আছে। চেষ্টা নিজের পরিকল্পনা, ঠিক এবং আছে, সেখানে সরকারের চলো সেরকম মন্দিরের কোনো ভেতরে সাহায্য যাওয়া নেই। যাক। বাকিটা ওনার থেকেই শুনবো, ওনার কাছেই জানবো। তো আদি শক্তিপীঠ গায়ত্রী মন্দিরটাকে এই নতুন হচ্ছে করে আবার মন্দিরের রিনোভেট করা হচ্ছে, চত্বর, যেটা এগুলো দরকার। রিনোভেশনের মধ্যে কারণ আমাদের প্রাচীন চলছে এখনো। ঐতিহ্য এইসব মন্দিরগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ভারতের হ্যাঁ, মুখ এটা থেকে অনেক মন্দিরে জিনিস ঢোকার চলে জায়গা। যাবে। আর এইসব শক্তিপীঠের দর্শন করাও আমি মনে করি অনেক পুণ্যের ব্যাপার। শুধুমাত্র শক্তিপীঠ বলে না, আমার মতে ঐতিহ্যকে বাঁচানোটাই সবসময় মানুষের উদ্দেশ্য হওয়া উচিত, নাকি ঐতিহ্যকে নষ্ট করা। তাই যেখানে যেটা মানা করা থাকে সেটা না করাই তো ভালো। আমি মন্দিরটা অনুরোধ খুব করি সুন্দর আপনাদেরকে করেই যে উনি করছেন, যেখানে মানে ফটো আমি যে না দেখলাম তোলার অনুরোধ আশপাশটা থাকবে সেখানে খুব ফটো সুন্দর তুলবেন করেই না। করছেন। এখানেও যাক, যাই ফটোগ্রাফির হোক, জন্য হয়তো করছেন মানা আছে, যখন এত জিজ্ঞেস সুন্দর করব। করে, যদি মানা না তা থাকে আমার তাহলে তো খুব দেখাতে পারবো, ভালোই লাগে। কিছু যদি হলে থাকে মন্দির, তাহলে দেখাতে পারবো না। কিছুই হলে খুব বাইরে ভালো থেকেই লাগে, আপনাকে দেখাতে পারি ভালো লাগে আমার, শক্তিপীঠটা। ভালো পাই রিনোভেশন আমি চলছে, জিনিসগুলো। হয়তো 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যে যাবে। একা একটা মানুষ সুন্দর করে করছে করছেও এত কষ্ট রাজস্থান করে। গভর্নমেন্ট। আমি সেই জন্যই বললাম যে তো রাজস্থান ওনার গভর্নমেন্ট থেকেও এখানে অনেক অনেক কিছু কাজ শোনার করেছে আছে, ওনার জানার আছে, এবং কারণ করছেও। উনি এখানে অনেক বছর ধরে জয় আছেন মা। শুনেছি আমি। এবং গ্রামের লোকও ওনাকে খুব ভালোবাসে, দিয়ে যায় পুজো করার জন্য। উনি একাই, ওনার কোনো শিষ্য ভক্ত নেই। উনি একাই মন্দিরে থাকেন। আগে উনি একটি হাত দিয়ে পাথর কাটতেন, কোদাল চালিয়ে চালিয়ে কাটতেন। এখন জেসিবি দিয়ে পাথর কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে। উনি এই মন্দিরের পূজারী, हुई উনি এই समाप्त। মন্দিরের माँ भगवती का ये 4 दिव्य स्थानों का परिचय हुआ आपको। ये स्थान में ना कोई संस्था है, ना कोई संपत्ति है, ना कोई ट्रस्ट, ना चैरिटेबल है। यहाँ जो कुछ है वो भक्तों का कण है। एक गुप्त अज्ञात स्थान है। 17 वर्ष पूर्व 2007 अक्टूबर को माँ की शरण आए थे, तभी से माँ की सेवा में जुटा हूँ। माँ के दरबार को सुसज्जित करने का प्रयास चल रहा है। 15 साल से पहाड़ की खुदाई कर रहे हैं। 2 साल मुझे यहाँ की जानकारी प्राप्त करने में हो गया। माँ के दरबार गुप्त अज्ञात है, इसीलिए उन्हें प्रचार करना आवश्यक था। सो जनमानव के कल्याणार्थ कोई एक व्यक्ति को करना ही था। सो माँ ने माध्यम बनाया तो कुछ कर पाए। धीरे धीरे 5 भाषाओं में माँ का पीठ का इतिहास का प्रचार करे जा रहे हैं। जैसे आपको हिंदी में दिया, ऐसे गुजराती में बनाया, इंग्लिश में बनाया, तमिल में बनाया एवं बांग्ला भाषा में भी बनाया। तो 5 भाषाओं में प्रचार के लिए बनाया गया ताकि जनों को जानकारी मिले। नेट में कुछ प्रचार किए जा रहे हैं। गूगल के कई साइटों में दिया गया है। गूगल की VIP साइट विकिपीडिया, उसमें भी 51 शक्तिपीठों का चार्ट में अपलोड करे गए। गूगल के जो ग्रुपों को बुलाकर उनको यहाँ वेरीफाई कराई गई, यहाँ की लोकेशन आदि दिए गए ताकि यहाँ की जानकारी सबको सटीक प्राप्त हो। अब हम मैप में, गूगल के मैप में मणिबंध शक्तिपीठ पुष्कर नाम से यहाँ के पूरा डिटेल दिया गया। उसमें माँ का जो है यहाँ का हिस्ट्री भी दिए गई, इतिहास भी, और इस सेवक का फ़ोन नंबर भी उसमें दिया गया है, आप देखिएगा। और जब भी कभी सेवक को अगर आप माँ के दर्शन वार्ता करना हो किसी अनुष्ठान के बारे में, सुबह के 11 बजे से लेकर 4 बजे तक हम समय सबके लिए देते हैं। तो इतने समय तक मैं माँ की सेवा पूजा से ही फ्री नहीं हो पाती। इस बीच आप जैसे कोई आ जाते हैं तो आपके लिए समय निकालते हो। देखिए चंदन की कटोरी ऐसी रखी है, आप विचार करिए, आपको विशेष मानकर भगवान को बंद कर दिया तो आप हमारे लिए विशेष हो गए। आपकी सम्मान हमारे लिए विशेष हो गए। क्यों हो गए जानते हैं? कि उस कुटिया को सुसज्जित करना है, इसीलिए हम आपके गुलाम हो गए। भगवान की गुलामी छोड़ के जनता की गुलाम बन गए हम। आप कुछ जानकारी करना चाहते हैं, हम आपके गुलाम बन गए। वो माध्यम में वो भगत आ गया आपको लेकर, फलाने जगह से आए उनकी खातिर करो, करने लग गए, भगवान को पीछे छोड़ दिया। आप विचार करिए हम कितने बड़े सेवक हैं। इसीलिए पहले कहा कि मैं अधम सेवक हूं। इसीलिए यहां से कुर्ता है, परंतु तुम्हारे सत्कार जरूरी है।
तुम्हारे को विशेष मानना पड़ता है। अब यदि कुछ कसर रह गया तो और समय दे दूं तुम्हारे को, पर करना पड़ेगा। हर एक सारी जिम्मेदारी हो गई। मेरे पास बहुत सारा पद है, तुम तो एक पद को संभाल के बूढ़े हो गए, हम बहुत सारा पद को संभालते बूढ़े हो गए। मैं कोठारी, भंडारी, पुजारी, स्वीपर, चाकर, ठेकेदार, कंट्रैक्टर और पुजारी सब कुछ मैं हूँ। लेना देना सब कुछ मैं हूँ। अगर यदि ना हो तो दूसरा व्यवस्था नहीं बने। मैंने बनाने की प्रयास की और बनने की नहीं। यदि बनने की प्रयास करता तो मैं गद्दी लगा के बैठ जाता, बन जाता, पर मैंने बनाने की प्रयास की, इसीलिए उसी में जुझा हुआ हूँ। मैं इस बंजर जमीन का माली हूँ, इस भगवती का चाकर हूँ, तुम जनों का प्रतिनिधि हूँ। इसीलिए तुम जनों को मैं प्रयास करता हूँ ताकि तुम लोग समझो, तुम जनों के द्वारा जगत को जानकारी मिले। तुम किस पद में हो मुझे नहीं मालूम, तुम जीरो में हो या अंक में हो मुझे नहीं मालूम, पर इस पीठ में आज तक मैंने 150 मंत्रियों का अर्चना कराई, परंतु सब दुष्ट मंत्री जो है अंसार में जीरो पाए। हमने सब अंसार में जीरो पाए। ना करता नहीं, करता कोई नहीं, ना करता नहीं, करता कोई नहीं। आप पत्रकार हैं, मंत्री हैं, उससे मुझे कोई मतलब नहीं। मैं स्पष्ट कहता हूं, कड़ुआ करेला होता है, वह 36 प्रकार के रोगों को मिटाता भी है। कठोरता रहना चाहिए, पर नारियल ऊपर से कठोरता रहना चाहिए, भीतर से आपको प्रेम देना पड़ेगा। क्योंकि माँ के आंचल में रहता हूँ। माता श्रीय भाव हमारे पास है, भ्राता श्रीय भाव हमारे पास है, परंतु उस समय में देना चाहिए जिस समय हमें देना चाहिए। परंतु हर समय वो चीज देंगे तो वो नहीं होगा। उन बच्चों को उधार भी देना है, आदर भी करना है, उनको फटकार भी देना है। तो इसलिए हमारे पास ये माँ एवं माँ वैष्णव के अंश अवतार। कहानी कथा है ब्रह्मा जी के यज्ञ से प्रारंभ होता है। आदि काल में सती माँ के दोनों कलाई, जैसे मध्य भाग में पिंडी रूप में माँ विराजमान, ऐसे ही पिंडी रूप में 2 खंड कलाई पर्वत शिखर पर माँ विराजती रही। तब एक भक्त अपने जीवन काल में अर्चना पूजा करने माँ के चरण में चले जाए करते। जब उनकी वृद्धावस्था आया, माँ से प्रार्थना करते, माँ कलेटी पर आविराज हो ताकि मेरे साथ साथ जन समुदाय सुलभ दर्शन पावे। भक्त का निस्वार्थ प्रार्थना माँ ने स्वीकारा, तलहेटी पर आने का निश्चय किया। उन्हीं दौरान ब्रह्मा जी के धरा में पूजनीय स्थल निर्मित होना व यज्ञ का निश्चय होना। ब्रह्मा जी सारे तीर्थों का गुरु एवं समुच्चय सृष्टि की रचयिता। केवल पुष्कर धरा में उनका निवास होने कारण पुष्कर धरा को गुरु तीर्थ पुष्कर एवं उत्पत्ति का केंद्र संबोधन हुआ। उत्पत्ति का केंद्र संबोधन होने का कारण कि ब्रह्मा जी सारी सृष्टि का रचयिता, केवल पुष्कर में उनका निवास। और पुष्कर धरा को समस्त तीर्थों का गुरु होने कारण इस पुष्कर धरा को गुरु तीर्थ पुष्कर संबोधन हुआ। ब्रह्मा जी ने यज्ञ का निश्चय किया। यज्ञ दौरान सारे तीर्थ पर्वत सागर नदियां स्वरूप धारण कर आते रहे, जिनमें मूल स्थान में माँ वैष्णव पिंडी रूप में विराजती है। गुरु के यज्ञ में आने हेतु उनको स्वरूप धारण कर आना पड़ा। यज्ञ पश्चात स्वरूप को मिटाए बिना पीठ में निवास प्राप्त किए, जिनमें प्रथम शक्ति माँ वैष्णव, अंश अवतार महाकाली माँ चामुंडा, जिनके नाम से शक्तिपीठ पूजे जाने जाते हैं। इसीलिए शक्तिपीठ हुए गुप्त, पुराणों में वर्णित नामों का प्रचार न रहा। माँ वैष्णो के द्वितीय तृतीय शक्ति जोड़े से नंदी पर विराजमान, नाम अम्बे अम्बालिका। माँ गौरी के आधे भाग में गणेश जी, माँ गौरी गणेश। मध्य भाग में माँ सती के एक खंड कलाई पिंडी रूप में आदि शक्ति माँ गायत्री सहित। माँ गायत्री का प्राकट्य ब्रह्मा जी के यज्ञ दौरान हुआ। यज्ञ पश्चात माँ गायत्री के प्रश्नानुसार पीठ में उन्हें निवास मिला। माँ गायत्री का 2 रूप बना। दिखाई देने वाला स्थूल स्वरूप ब्रह्मा जी के वामंगी बने स्वरूप में विराजमान। अदृश्य शक्तिपीठ के खंड कलाई कुंज में निवास हुआ। इसे स्वरूप को 2 नाम से पूजे
समझे जाते हैं। मणिवैदिका कलाई का नाम गायत्री आदि शक्ति आकाश पिंडी का मणिवैदिका गायत्री पिंडी स्वरूप है। द्वितीय खंड कलाई शिव जी के बिना माँ ब्रह्मा जी के यज्ञ पूरे ना होते, इसलिए महादेव को यज्ञ में सम्मिलित होने के लिए जोड़े की आवश्यकता पड़ी। तब एक खंड कलाई स्वरूप में परिवर्तित हुए, आलिंगन प्रणाम मुद्रा में नंदी पर विराजमान हुए। इसे हेतु स्वरूप का मणिवैदिक उत्पत्ति स्वरूप शिव और सती माता। ब्रह्मा जी के यज्ञ में सारे तीर्थ पर्वत सागर नदियां स्वरूप धारण कराते रहे। माँ वैष्णो के अवसरता विद्यमान हुए एवं समस्त दक्ष यक्ष गंधर्व समस्त दिव्य गौमाताएं समस्त वेद कोई ऐसा शेष बाकी नहीं था जो ब्रह्मा जी के यज्ञ में सम्मिलित ना हुआ हो, जिसे इस गुरु तीर्थ पुष्कर एवं उत्पत्ति का केंद्र संबोधन हुआ। ब्रह्मा जी के यज्ञ निमित्त महादेव को 24 रूप के बाद माँ सती पुनः स्वरूप में प्राप्त होते हैं। इसीलिए इस पीठ में उत्पत्ति स्वरूप और पिंडी स्वरूप दोनों ही विद्यमान। माँ गायत्री का इस पीठ में निवास होना, इसीलिए गायत्री शक्तिपीठ कहलाना। इस पीठ में माँ सती के दोनों कलाई होना, इसीलिए मणिवैदिक शक्तिपीठ कहलाना। इस पीठ का जो पीठ जिस पर्वत में निवास है उस पर्वत का नाम पुरुहुता, इसीलिए पुरुहुता माता पुरुहुता देवी कहलाना। पीठ में कहलाना। আমি যাচ্ছি এখন পাহাড়ের ওপরে গর্ভগৃহ দেখতে। আমি অনেকটা উঠে চলে এসেছি। ওঠার কোনো সিঁড়ি নেই, প্রথমেই বলে দিই, ওঠার কোনো রকমভাবে কোনো সিঁড়ি নেই। প্রচুর কাটা গাছ, পায়ের জুতোর মধ্যে দিয়ে কাটা পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। ফুল হাতা পরে আছি বলে হয়তো গা হাত পাগুলো একটু কাটছে না, নাহলে যদি হাফ হাতা কিছু পরে আসতাম তাহলে গা হাত পা কেটে যেত। এই হচ্ছে রাস্তা, আমি এতটা মতন এসে গেছি। এরপরে আমাকে আরও এতটাই যেতে হবে। এখন 4টে বাজছে। আমি জানি না আমি উঠতে পুরোটা পারবো কি না, কারণ উঠে যদি যাই তাও নামতে হয়তো পারবো না, কারণ কোনো সিঁড়ি নেই। এরমভাবে এসছি, দেখুন এই হচ্ছে রাস্তা, এরমভাবেই উঠতে হবে। তো এই হচ্ছে পাহাড়। আমার ওঠা হয়নি, কারণ উঠে গেলে নামতে পারতাম না। আমি আপনাকে দেখাবো আমি কতটা অবধি গেছিলাম। আমি ক্যামেরাটা লেফট কর্নারটা আপনি ফলো করবেন, আমি লেফট কর্নারে অবধি নিয়ে যাব ক্যামেরাটাকে। আমি অত দূর অবধি গেছিলাম। এইখান অবধি, এই যে লেফটে কর্নারে যতটা দেখা যাচ্ছে আমি অতটা অবধি উঠেছিলাম। তারপরে ওঠার রাস্তা তো রাস্তা বলতে ওই যেরকম আপনাকে দেখালাম, তারপরে আর কিছু নেই, তো নেমে এলাম। অন্য আবার কোনোবার ট্রাই করব, এবারও হলো না, পরের বারে দেখে নেব। যদি যাওয়ার ইচ্ছা মানে মা টানে তাহলে চলে যাব। ইচ্ছা আমার আছে যাওয়ার, আমার ইচ্ছা সবসময় যাওয়ার থাকে। বাকিটা তো সব কিছু তো আমার ইচ্ছায় হবে না, বা আপনাদের ইচ্ছা মানে মানুষের ইচ্ছায় সব কিছু হয় না। এটা একটা সত্যি ঘটনা, এটা সত্যি কথা। আপনাকে এটা আপনি মানুন না মানুন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে সব কিছু আমাদের ইচ্ছায় চলতে পারে না। কেউ যে বানিয়েছে, সে যেই হোক, আপনি যেরকমভাবেই তাকে মানেন না কেন, ভগবান বলুন, যেটাই বলেন না কেন, ঈশ্বর আল্লাহ গড যাই বলুন না কেন, তার ইচ্ছা তো আপনাকে চলতে হবে। কারণ আপনার বানানো পরিবার, আপনার ফ্যামিলি, সেটা আপনার ইচ্ছায় চলে। তার বানানো জগৎ তার ইচ্ছায় চলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার না। আপনি তো বলতে পারেন না আপনি জগতের নিয়ম চেঞ্জ করে দেবেন। আপনার পরিবারে যদি কেউ এসে বলে আপনার পরিবারের নিয়মই চেঞ্জ করে দেবো, আপনি কীরকম লাগবে? তো তেমনি এটা না, জগৎটা তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের পালন করা উচিত। এই দূরে পাহাড় ছিল, সেই সাবিত্রী পাহাড়, সকালে উঠেছিলাম, নেমে গেছি। আচ্ছা, আমরা আবার চলে এসেছি মন্দিরের রাস্তাতে, মানে মার্কেটে, যেখানে প্রচুর মার্কেট আছে। আমরা এখন যাব হচ্ছে, যেটা আপনাকে একদম ফার্স্ট বলেছিলাম, এখানে একটি বরাহ টেম্পল আছে, যেটা ব্রহ্মা টেম্পলের থেকেও পুরনো টেম্পল। আমরা এখন ওখানে যাব, দেখব, ওখানেও দেখার আছে। চলুন যাই, ঘুরে আসি।
তো এসে গেছি সামনাসামনি, এই হচ্ছে মন্দিরের গেট। দূর থেকে আমি আপনাকে অতটা দেখাতে পারবো না, কিন্তু কাছে আসলে আমি বুঝতে পারবেন যে এই মন্দিরটা কতটা পুরনো। আর ঠিক যেরকম শুনেছিলাম এটা প্রচুর প্রাচীন, তেমনি সত্যি এটা প্রাচীন। রাজা বানিয়েছিলেন মন্দির, এখনও তার ছাপ আছে। নমো বিষ্ণুবে নমঃ। এই হচ্ছে মন্দির। এখানেও বিগ্রহের ফটো তোলা যাবে না, তো আমি আপনাকে মন্দিরের বাইরে অব্দি, ওই যেখানে আপনি দেখতে পাচ্ছেন 3খানা দরজা আছে, মাঝখানের দরজাটাই হচ্ছে মন্দিরের দরজা। তো যেটুকু তুলতে পারবো সেটুকুই দেখাতে পারবো, বাকি তো আপনি এখানে এসে দেখতেই পাবেন। সব কিছু তো আর এখানে ক্যামেরা দিয়ে আমি আপনাকে দেখাতে পারবো না। তো আমি একটা ছোট ছাদের মধ্যে চলে এসেছিলাম, ছাদের মধ্যে দিয়েই ঘুরছি। তো হচ্ছে যে মন্দিরের যে ছাদ এখানে, তো মন্দিরের ছাদ দিয়েই আপনাকে দেখাবো অনেক কিছু, অনেক পুরনো কারুকার্য আমি যেগুলো দেখলাম। দেখুন, কারুকার্য দেখলেই বোঝা যায় যে মন্দিরটি কত প্রাচীন, এবং মন্দিরের ইতিহাস এই পাথর থেকে হয়তো বেশি কেউ জানবে না। মানুষ ততটাই জানে যতটা সে শুনেছে, জেনেছে, কিন্তু পাথর অনেক কিছু জানে। আমি মানে দেখেছি যে পাথরে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে পাথরই আপনাকে অনেক কিছু বলে দেবে, যে সেই পাথর কত পুরনো, কত কিছু, অনেক কিছু জানা যায়। যারা প্রত্নতাত্ত্বিক তারা পাথর দেখেই তো বলেন যে মন্দির কত পুরনো, বা কাজ দেখে বলেন। আপনিও দেখুন কাজ মন্দিরের, এরকম কাজ খুব কম দেখা যায় মন্দিরের মধ্যে, মন্দিরের পাথর। কারণ এই এই এরকম পুরনো মন্দির খুব কম আছে ভারতে। পুষ্কর পুরনো, পুষ্করের থেকেও পুরনো। পুষ্কর একটা জায়গা, সেখান থেকে এসছে। এই দেখুন, পুষ্প, পুষ্প থেকে পুষ্কর হয়েছে। দেখুন, এত পুরনো মন্দির, তার এত সুন্দর কাজ এখনো পর্যন্ত টিকে আছে, এখনো কোনো অক্ষত কোনো রকমভাবে কিছু নেই। কিন্তু অতি দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, ভারতীয় সরকার এই মন্দিরগুলোর সংরক্ষণ যে কবে করবে তা জানা নেই। এগুলোর খুব তাড়াতাড়ি সংরক্ষণ হওয়া দরকার, কারণ এগুলো হচ্ছে ভারতের ঐতিহ্য। তো মোটামুটি আমাদের আজকের এবং পুষ্কর ট্রিপ এন্ডের দিকে। তো কেমন লাগলো জানাবেন, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সেটা আপনার ইচ্ছা মতো করবেন। আপনি করলে আমি একটু উৎসাহ পাই, আপনি না করলেও অসুবিধা নেই। আমি আমার ঘুরবো, ভিডিও তুলবো, দেখাবো আপনাদেরকে, আপনারাও দেখুন, আমার সাথে জানুন, আমিও জানি, আপনারাও জানতে থাকুন। তো আমরা আজকে আমরা এখান থেকে বেরোবো না, আমি কালকে সকালে বেরোবো এখান থেকে, আবার এসেছিলাম যেখান থেকে সেখানে ফিরে যাবো। তাই রাত্রিটা এখানেই থাকবো, তাই প্ল্যান আছে আমার। খাওয়া দাওয়া মন্দিরের রাত্রি আজকে একটু ঘাটে আরতি দেখবো, কালকে আপনাকে দেখালাম, আজকে আরেকবার দেখবো আমি। দেখে সকালবেলা ট্রেন ধরে প্রাচীন মন্দির, যেটা এখানে বলা হয় যে যা দেখলাম, যা বুঝলাম, ব্রহ্মার ঐতিহ্যের শেষ মন্দিরে, নেই। ব্রহ্মা ঠাকুরের ঐতিহ্যের মন্দিরের সংরক্ষণ খুব কম ভারতে এখন, আপনি আরও করতে হবে। বুঝতে পারবেন। দেখুন, প্রচুরভাবে মানুষকে এগিয়ে আসতে হবে, মডার্ন হন চিন্তাভাবনায়, মডার্ন হন জ্ঞানের মধ্যে দিয়ে। এবং আমি সবসময় চাইব সবাই ভালো থাকুক এবং জ্ঞান অর্জন করতে থাকুন। সব কিছু থেকেই জানার আছে, আপনি কিছু জানলে আমায় জানাবেন, আমি কিছু জানলে আপনাকে জানাবেন। কারুর থেকেই জানাটা ছোট নয়, জানার কোনো শেষ নেই। আর জানতে গেলে একটু হয়তো নিচু হতে হয়, একটু নিচু হলে জানাই তো যায়। আমার যদি উদ্দেশ্য জানা হয় তাহলে জেনেই যাবো, নিচু হই আর বড় হই। একটু জানলে আপনি বড়ই হবেন, একটু নিচু হলে যদি একটু কিছু জানা যায়, নিচু হওয়াটা ভালো আমি মনে করি। মাঝে মধ্যে নিচু হওয়াটা দরকার, তাহলে অনেক কিছু জানা যায়। তো আমাদের পুষ্কর ট্রিপ এন্ড হচ্ছে, এই হচ্ছে আমাদের পরের দিনের নাগ পাহাড়। নাগ পাহাড়ের সাইড দিয়ে রেল স্টেশন মানে যেতে হয়, এটাই রাস্তা। এটাকে নাগ পাহাড় বলে। আমি বললাম আবার অনেক পাহাড়, এই পাহাড়টা আর ঘোরা হয়নি, নাগ পাহাড়। সেকেন্ড যখন আসবো
কারণ সেকেন্ড একবার আসার ইচ্ছা করে, তো চামুন্ডা মাতা মন্দিরে আমি উঠতে পারিনি। তো যদি সেকেন্ড টাইম আবার আসি তো নাগ পাহাড়টাও দেখাবো, কারণ এই অটো দাদা আমাকে বললেন নাগ পাহাড় সম্বন্ধে, এখানে নাগ মন্দির আছে, তো সেখানেও যাব। মন্দির তো অনেক, প্রচুর হিন্দুদের অনেক দেবতা দেব দেবী, ঠিক আছে, ভালো, এগুলো ঘোরা, জানা হয়, অনেক কিছু দেখা যায়। তো ট্রিপ এন্ড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, দেখার জন্য, জানার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন, কিছু ভুল হলে সেটাও জানাবেন। বাই, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।